আপনারা সকলেই জানেন যে গত প্রায় 2 বছর আমাদের শিশুরা এই কোভিড মহামারীর জন্য বিদ্যালয়ে যেতে পারছে না। ফলে শ্রেণী পঠন পাঠন ব্যাহত হয়েছে। সেই সব শিশুদের জন্য আমরা প্রস্তুত করেছি সেতু পাঠ্যক্রম সম্ভার, অর্থাৎ লার্নিং গ্যাপ যেটা তৈরি হয়েছে, পড়াশুনোর যে খামতিটা হয়েছে, পড়াশুনোর ক্ষেত্রে যে শূন্যতাটা তৈরি হয়েছে, সেই শূন্যতাটাকে নতুন ক্লাসে ওঠার পর 100 দিনের জন্য এটিকে ব্যবহার করা হবে, যাতে পুরনো পড়ার যে ফাঁকগুলো সেগুলো ভরাট হয়ে উঠতে পারে। এই বইগুলি প্রধানত বলা যেতে পারে কনসেপশন বা কোনো একটা বিষয়ের বিশেষ বিশেষ ধারণাগুলোকে নির্ভর করে তৈরি। বুঝতেই পারা যায় যে এই বইগুলোকে ব্যবহার করার একটা বিশেষ পদ্ধতি থাকা উচিত। আমরা যারা বিশেষজ্ঞ কমিটি, বিদ্যালয় শিক্ষা বিভাগের, পশ্চিমবঙ্গ সরকার, আমাদের সঙ্গে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ, আমাদের সঙ্গে রয়েছেন সর্বশিক্ষা মিশন পশ্চিমবঙ্গ, এবং তারই সঙ্গে মাথায় নিতে হবে যে রয়েছে আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর। এই সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই সেতু পাঠ্যক্রমের যে সম্ভার, সেই সম্ভারটিকে আপনাদের কাছে নিয়ে আসা হয়েছে। আপনারা যারা মাননীয় শিক্ষক এবং শিক্ষিকা, তাদেরকে এক ধরনের আমরা প্রশিক্ষণ দেবার চেষ্টা করেছি। আমার মাননীয় সদস্যরা এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবেন যে কিভাবে প্রাথমিক স্তরে এই সেতু পাঠ্যক্রম সম্ভারটিকে ব্যবহার করা যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে আমরা এই বইগুলি তৈরি করেছি। এই রঙিন বইগুলির মাধ্যমে শিশুরা খুব অল্প সময়েই পরবর্তী ধাপ, যে নতুন শ্রেণীতে তারা উঠল, সেই শ্রেণীতে খুব সহজেই তারা মানানসই হয়ে উঠতে পারবে। কেননা তাদের যে পড়াশুনোর ঘাটতিটা হয়েছিল সেটা পূরণ করার লক্ষ্যেই এই বইগুলি। আমি আশা করব আমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকারা, যাদের আমি মনে করি আমাদেরই এক ধরনের সম্প্রসারিত সহকর্মী, আপনারা সবাই মিলে আসুন, আমরা আমাদের শিশুদের প্রাথমিক স্তরে এই নতুন সম্ভারগুলিকে তাদের কাছে পৌঁছে দিই এবং যথাযথভাবে কার্যকরভাবে ব্যবহার করবার শিক্ষা দিই। সকলকে আমার নমস্কার জানাই। নমস্কার, আমি দীপেন বসু, পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ কমিটির সদস্য এবং স্বাস্থ্য শারীরিক শিক্ষার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। করোনা অতিমারির কারণে দীর্ঘদিন বিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠন ব্যাহত হয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীদের ধারাবাহিক উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ কমিটি, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যৌথ উদ্যোগে সারা রাজ্যব্যাপী প্রাথমিক বিদ্যালয় স্তরের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ কর্মশালায় রাজ্যের সমগ্র সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের স্বাগত জানাই। আপনারা অবগত আছেন যে করোনা অতিমারির কারণে বিদ্যালয় এর স্বাভাবিক পঠন পাঠন দীর্ঘদিন ব্যাহত হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের এই যে সমস্যার সৃষ্টি হয়েছে তার নিরসনের জন্য
পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর প্রথম থেকেই নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছেন। এই কর্মসূচির নবতম সংযোজন হল প্রাথমিক বিদ্যালয় স্তরের প্রতিটি ক্লাসের প্রতিটি শিক্ষার্থীদের জন্য শেখার সেতু বিষয়ক ব্রিজ ম্যাটেরিয়াল। এই ব্রিজ ম্যাটেরিয়ালের মাধ্যমেই আমরা শিক্ষার্থীদের যে লার্নিং গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপ নিরসনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, এটা আপনারা অবগত আছেন। করোনা আবহে যখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না, তখন শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মাধ্যমে প্রতিটি ক্লাসের পাঠ্য বই আমরা শিক্ষার্থীদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি এবং এই পাঠ্য বইয়ের ই ম্যাটেরিয়াল বাংলার শিক্ষা পোর্টালে তুলে দেওয়ার মাধ্যমে আমরা বিভিন্ন দূরবর্তী স্থানে থাকা শিক্ষার্থীদের যাতে শিক্ষার পাঠ্যক্রম থেকে বঞ্চিত না হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পঠন পাঠন প্রক্রিয়াটাও চালিয়ে যাওয়ার নিরন্তর প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। টিভির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তাদের পঠন পাঠন বিষয়টা এগিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দূরভাষের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশ্নের যথাযথ উত্তর এবং শিক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদানের প্রচেষ্টা শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের চাহিদা অনুসারে অভিভাবক এবং মাতা কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তার জন্য বিভিন্ন ম্যাটেরিয়াল এবং বিভিন্ন নির্দেশাবলী শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষার্থীরা যেহেতু বিদ্যালয়ে আসতে পারছেন না, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের ঘরে ঘরে পৌঁছে গিয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তার প্রদান করেছেন। এবং জানেন আপনারা, সারা দেশের মধ্যে নজিরবিহীন যে প্রতিটি বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের জন্য অ্যাক্টিভিটি টাস্ক শিক্ষার্থীদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের যে লার্নিং গ্যাপ হয়েছে তার জন্য ব্রিজ ম্যাটেরিয়াল তৈরি করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ারও প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের জন্য যে সময় যে প্রয়োজন অনুভব করেছেন শিক্ষা দপ্তর, শিক্ষক শিক্ষিকারা সেই সহায়তা শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়েছে। শিক্ষক শিক্ষিকারা, অভিভাবক, শিক্ষা দপ্তর সকলে সমবেতভাবে এই প্রচেষ্টাকে উন্নততর রূপ দেওয়ার জন্য নিরন্তর নিয়োজিত আছেন। এই প্রচেষ্টার সাফল্য যেমন পাওয়া গেছে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে, সেরকম জাতীয় স্তরেও এর স্বীকৃতি মিলেছে। কেন্দ্রীয় সরকারের বিচারে পশ্চিমবঙ্গ বৃহৎ রাজ্যগুলির মধ্যে সেরার সম্মান ভূষিত হয়েছে। শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য যে কারিকুলাম তৈরি করা হয়েছে, সেই কারিকুলামের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের সামুদায়িক বিকাশ। শিক্ষার্থীদের সামুদায়িক বিকাশ বলতে আমরা বুঝি শিক্ষার্থীর শারীরিক বিকাশ ও সূক্ষ্ম ও স্থূলপেশির বিকাশ, শিক্ষার্থীর মনোসামাজিক ক্ষেত্রের বিকাশ, শিক্ষার্থীর ভাষার বিকাশ, শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ, শিক্ষার্থীর নান্দনিক ও সৃষ্টিশীলতার বিকাশ। শিক্ষার্থীর এই 5টি ক্ষেত্রের বিকাশ যদি সুসংগবদ্ধভাবে হয় তাহলে শিক্ষার্থীর বৌদ্ধিক ক্ষেত্রের বিকাশ হয়, শিক্ষার্থীর মনোসঞ্চালন ক্ষেত্রের বিকাশ হয়, শিক্ষার্থীর অনুভূতি ক্ষেত্রের বিকাশ হয়। স্বাস্থ্যসারী শিক্ষার ক্ষেত্রটি হচ্ছে শিক্ষার্থীর মনোসঞ্চালন ক্ষেত্রের বিকাশ। যদি এই 3টি ক্ষেত্রের সুষম বিকাশ হয় তাহলে শিক্ষার্থী কতগুলি গুণের অধিকারী হয়, অর্থাৎ তার জ্ঞানের বিকাশ ঘটে, তার দক্ষতার বিকাশ ঘটে, তার মূল্যবোধের বিকাশ ঘটে, তার আচরণের পরিবর্তন আসে। এই উন্নয়নের ফলে শিক্ষার্থীর জীবন কুশলতা বিকাশ এবং শিক্ষার্থীর জীবন দক্ষতার বিকাশ ঘটে। অর্থাৎ শিক্ষার্থী দৈনন্দিন জীবনে যে যে সমস্যার সম্মুখীন হয় সে সমস্যাগুলি সে সহজে নিরসন করতে পারে এবং জীবন পথে এগিয়ে যেতে পারে।
যদি শিক্ষার্থীর মনোসামাজিক ক্ষেত্রের সুষম বিকাশ হয়, তাহলে শিক্ষার্থীর যেমন অঙ্গ সঞ্চালনের দক্ষতার বিকাশ হয়, সেমনিভাবে ওই শিক্ষার্থীর বৌদ্ধিক ক্ষেত্রের বিকাশ হয় এবং শিক্ষার্থীর অনুভূতির ক্ষেত্রের বিকাশ হয়। গবেষণালব্ধ বিষয় থেকে আমরা জানতে পারি যে শিক্ষার্থী অঙ্গ সঞ্চালনের ক্ষেত্রের যদি সুষম বিকাশ হয়, তাহলে শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ এবং অনুভূতি ক্ষেত্রের বিকাশ হয়। মনোসঞ্চালন ক্ষেত্রের শিখন সামর্থ্য অর্জনের মাধ্যমে যদি শিক্ষার্থীর কম্পিটেন্সি গড়ে দেওয়া সম্ভব হয়, তাহলে শিক্ষার্থীর বৌদ্ধিক ক্ষেত্র এবং শিক্ষার্থীর অনুভূতি ক্ষেত্র সুদৃঢ় হয়। আমাদের পাঠ্যক্রমের যে শিখন সামর্থ্য আছে, সেই শিখন সামর্থ্যের ক্ষেত্রে আমাদের যদি শারীরিক শিক্ষার ক্ষেত্রে যে যে লার্নিং আউটকামগুলো আইডেন্টিফাই করা হয়েছে, সেই লার্নিং আউটকামগুলো যদি সুষম বিকাশ হয়, তাহলে শিক্ষার্থীর অন্যান্য ক্ষেত্রেও তার দক্ষতা অভিজ্ঞতা ক্ষেত্রেরও সামুদায়িক বিকাশ সুনিশ্চিত হবে। করোনা আবহে যেহেতু শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে পারছে না, সেখানে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শিক্ষার্থী যখন বিদ্যালয়ে আসে, বিদ্যালয়ে আসার পথে যে যে বিষয়গুলিকে দেখে, সেখান থেকে সে অভিজ্ঞতা লব্ধ করে। এই অভিজ্ঞতা তার জীবন দর্শনকে প্রভাবিত করে। শিক্ষার্থী যখন বিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশ করছে, একে অপরের সাথে কথোপকথন করছে, তাদের মধ্যে একটা অনুভূতির আদান প্রদান ঘটে। শিক্ষার্থী যখন বিদ্যালয়ে এসে তার নিজের স্কুল ব্যাগটা শ্রেণীকক্ষে রাখছে, তখন তার মধ্যে শৃঙ্খলাবোধ গড়ে ওঠে। শিক্ষার্থী যখন প্রার্থনা সভায় সারিবদ্ধভাবে আসে, তখন তাদের মধ্যে নেতৃত্বদান ক্ষমতা এবং দলগত সংহতি গড়ে ওঠে। শিক্ষার্থী যখন প্রার্থনা সভায় প্রার্থনা সঙ্গীত গায়, তখন শিক্ষার্থীদের এই গানের সুরের মূর্ছনায় শিক্ষার্থীদের মধ্যে ছন্দবোধ ও নান্দনিকতার বিকাশ ঘটে। শিক্ষার্থীরা যখন প্রতিদিন তার প্রার্থনা সভায় দেশাত্মবোধক জাতীয় সঙ্গীতটি গায়, তখন শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ গড়ে ওঠে। শিক্ষার্থীরা যখন প্রার্থনা সভায় তার পোশাক পরিচ্ছদের পরিচ্ছন্নতা পরীক্ষা করে এবং একে অপরের পরিচ্ছন্নতা নিয়ে মতামত প্রদান করে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধান সম্পর্কে একটা সচেতনতা গড়ে ওঠে। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সুস্থ থাকার পদ্ধতিগুলো জানতে পারে। প্রার্থনা সভায় শিক্ষার্থীরা যখন মনীষীর বাণী থেকে উদ্ধৃতি অন্যান্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরার সুযোগ পায়, তখন তাদের মধ্যে মূল্যবোধের বিকাশ ঘটে এবং যে শিক্ষার্থী এই বাণীটা শুনছেন, সেই মনীষী সম্বন্ধে তাদের মধ্যে একটা আদর্শ বোধ গড়ে ওঠে। শিক্ষার্থীরা যখন ওই দিনের সংবাদ থেকে বা সংবাদপত্র থেকে বা বৈদ্যুতিন মাধ্যম থেকে সেরা সংবাদটি তুলে ধরেন, তখন বিশ্বজগৎ সম্পর্কে তাদের মধ্যে একটা সুস্পষ্ট ধারণা গড়ে ওঠে। শিক্ষার্থী যখন ওই দিনের তাৎপর্য শিক্ষক শিক্ষিকার কাছে শোনেন, ওই দিনটা পালনের একটা আদর্শ রূপরেখা শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠে। শিক্ষার্থী যখন কয়েকটি খালি হাতের ব্যায়াম ওই প্রার্থনা সভায় করেন, তখন শিক্ষার্থীদের মধ্যে অঙ্গ সঞ্চালনের দক্ষতার সাথে সাথে শিক্ষার্থীদের শরীরচর্চা ও স্বাস্থ্য বিষয়ক একটা সুস্পষ্ট ধারণা গড়ে ওঠে। শিক্ষার্থী যখন বিদ্যালয়ের শিক্ষকের নির্দেশ শোনেন, তখন আদেশ পালনের
যে আনুগত্য সেটা শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠে। শিক্ষার্থীরা যখন শ্রেণীকক্ষে প্রবেশ করে তখন বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা ও অনুশাসন সম্পর্কে তাদের মধ্যে একটা সুস্পষ্ট ধারণা গড়ে ওঠে। বিদ্যালয়ের পঠন পাঠনে যখন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, স্বাস্থ্য শারীরিক শিক্ষার শ্রেণী পঠন পাঠনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থতা ও জীবন দর্শন ও স্বাস্থ্য বিষয়ক সাক্ষরতা সম্পর্কে তাদের মধ্যে একটা ধারণা গড়ে ওঠে। পুষ্টি, সুস্থতা ও নিরাপত্তা বিষয়ে তাদের মধ্যে একটা সুস্পষ্ট ধারণা গড়ে ওঠে। খেলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফান্ডামেন্টাল মুভমেন্ট স্কিল সম্পর্কে যেমন দক্ষতা গড়ে ওঠে, সে সম্পর্কে তাদের জীবনে প্রয়োগ করবার ক্ষেত্রেও কুশলী হয়ে ওঠে। দলগত সংহতি, জাতীয় সংহতি শিক্ষার্থীরা খেলার মাঠ থেকেই শেখে। অনুরূপভাবে অন্যান্য বিষয়ের শ্রেণীপাঠ থেকেও শিক্ষার্থীদের মধ্যে ফাংশনাল লিটারেসি ও নিউমারেসি সম্পর্কে ধারণা গড়ে ওঠে। সহযোগিতা, সহমর্মিতা, সমানুভূতি সম্পর্কে তাদের মূল্যবোধ গড়ে ওঠে। চারপাশের পরিবেশ সম্পর্কে তাদের মধ্যে একটা সুস্পষ্ট ধারণা গড়ে ওঠে। কিন্তু এই করোনার আবহে শিক্ষার্থীরা যখন বিদ্যালয়ে আসতে পারছেন না, তারা কিন্তু এই অভিজ্ঞতা ভিত্তিক যে লব্ধ জ্ঞান, সেক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। কথোপকথনের মাধ্যমে যে জ্ঞান অর্জন করা যায়, সে যেহেতু শিক্ষক, শিক্ষার্থী, বন্ধু, সহপাঠীদের সাথে এ বিষয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছেন না, তাহলে মৌলিক কিছু কিছু দক্ষতা যেগুলি একমাত্র বিদ্যালয়ের পঠন পাঠনের ক্ষেত্রে অর্জন করা সম্ভব, সেক্ষেত্রে কিন্তু তারা সেই দক্ষতা থেকে বঞ্চিত হচ্ছে। এই শিক্ষার্থীদের পঠন পাঠন প্রক্রিয়া ব্যাহত হওয়ার ফলে শিক্ষার্থীদের মধ্যে কাম্য শিখন সামর্থ্যে পৌঁছানোর ক্ষেত্রে কিছু লার্নিং গ্যাপ তৈরি হয়েছে। এই লার্নিং গ্যাপ সমস্যা সমাধানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর, বিদ্যালয় শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ কমিটি, সমগ্র শিক্ষা মিশন ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসের জন্য শেখার সেতু বিষয়ক ব্রিজ ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে। প্রথম শ্রেণীর ক্ষেত্রে স্বাস্থ্য শারীরিক শিক্ষার যে ভাবমূল, সেটি হচ্ছে দেশাত্মবোধ ও মূল্যবোধ, ব্রতচারী ও ছড়ার ব্যায়াম, সুষ্ঠু দেহভঙ্গি গঠন ও সুঅভ্যাসের শিক্ষা, যোগাসন ও বিনোদনমূলক খেলা, খালি হাতের ব্যায়াম ও জিমন্যাস্টিক্স ও পথ নিরাপত্তার শিক্ষা। এটি হচ্ছে এই শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যক্রম। কিন্তু যে শিক্ষার্থী ক্লাস 1-এর পাঠ্যক্রমে অংশগ্রহণ করছেন, সেই শিক্ষার্থী কিন্তু প্রাথমিক স্তরের যে পাঠ, সেই পাঠের ক্ষেত্রেও তার কিছু লার্নিং গ্যাপ থেকে গেছে। তাই প্রথম শ্রেণীর যে সেতু পাঠ, সেখানে কিন্তু পূর্ববর্তী যে লব্ধ অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থীর ওই শ্রেণীতে পঠন পাঠনে অংশগ্রহণ করার কথা ছিল, সেখানে যে ঘাটতি তৈরি হয়েছে সেগুলোকে পূরণ করার চেষ্টা করা হয়েছে। অনুরূপভাবে দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে ভাবমূল হচ্ছে মূল্যবোধের শিক্ষা ও দেশাত্মবোধ, প্রকৃতি পাঠ, স্বাস্থ্যের যত্ন ও স্বাস্থ্য সচেতনতা, খেলার মাধ্যমে শেখা, বিনোদনমূলক খেলা ও লোকক্রিয়া, অ্যাথলেটিক্স, যোগাসন, ব্রতচারী ছড়ার ব্যায়াম ও নিরাপত্তামূলক শিক্ষা ও পথ নিরাপত্তা শিক্ষা। অনুরূপভাবে তৃতীয় শ্রেণীর ভাবমূল হচ্ছে সুঅভ্যাস গঠনের শিক্ষা, অনুকরণ জাতীয় খেলার মাধ্যমে অঙ্গ সঞ্চালনের অভিজ্ঞতা লাভ, যোগাসন, ব্যক্তিগত সুরক্ষা, দেশীয় খেলা, ব্রতচারী ছড়ার জ্ঞান এবং শিশুর নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা। চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে স্বাস্থ্য শারীরিক শিক্ষার ভাবমূল হচ্ছে ব্রতচারীর গান, খেলতে খেলতে পড়া, পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষা,
স্বাস্থ্যবিধান, প্রাথমিক চিকিৎসা, বিপর্যয় মোকাবিলার শিক্ষা, বিদ্যালয় স্বাস্থ্যবিধান, নির্মল বিদ্যালয়, শিশু সংসদ ও কন্যাশ্রী। পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে স্বাস্থ্য শারীর শিক্ষার ভাবমূল হচ্ছে পথ নিরাপত্তার শিক্ষা, পুষ্টি ও রক্তাল্পতা বিষয়ক অধ্যায়, শান্তির শিক্ষা, সংক্রামক রোগ, আগুন বিষয়ক সচেতনতা ও যোগাসন। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীর যে ভাবমূল আছে সেই ভাবমূলের ওপর ভিত্তি করেই আমাদের এই ব্রিজ ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে। অর্থাৎ যেহেতু তার পূর্ববর্তী দুটি ক্লাসের কাম্য শিখন সামর্থ্য অর্জনের ক্ষেত্রে কিছু ঘাটতি রয়ে গেছে, তাই পরবর্তী ক্লাসে শুরুর আগে সেই ঘাটতি মেটাবার জন্য এই ব্রিজ ম্যাটেরিয়ালের প্রস্তুত করা হয়েছে। তারই রিফ্লেকশান আমাদের এই ব্রিজ ম্যাটেরিয়ালের কারিকুলামে আপনারা দেখতে পাচ্ছেন। ব্রিজ ম্যাটেরিয়ালের মাধ্যমে আমরা সেই শ্রেণীর জন্য নির্ধারিত কাম্য শিখন সামর্থ্যে পৌঁছানোর জন্য পূর্ববর্তী ক্লাসের যে যে বিষয়গুলি দরকার সেগুলোই আমরা এই ব্রিজ ম্যাটেরিয়াল তুলে ধরেছি। প্রাক প্রাথমিক ক্ষেত্র শ্রেণীর লব্ধ জ্ঞান এবং প্রথম শ্রেণীর লব্ধ জ্ঞানের ক্ষেত্রেও তার লার্নিং গ্যাপ থেকে গেছে। অনুরূপভাবে তৃতীয় শ্রেণীর ক্ষেত্রেও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যে লব্ধ জ্ঞান সেক্ষেত্রেও কিছু তার লার্নিং গ্যাপ থেকে গেছে। এই যে অবস্থা, তাহলে শিক্ষার্থীর শারীর শিক্ষার কর্মসূচিতে অংশগ্রহণের যে ক্ষেত্রটি ছিল সেটি সংকুচিত হয়েছে এই করোনার আবহে। এক্ষেত্রে তার ফান্ডামেন্টাল মুভমেন্ট স্কিল গঠনের ক্ষেত্রে, তার যোগাসনের মাধ্যমে লব্ধ অভিজ্ঞতা জ্ঞানের ক্ষেত্রে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে শিক্ষার্থীদের। আরেকটি ক্ষেত্র, শিক্ষার্থী যে পাঠ্যক্রম থেকে যে লব্ধ জ্ঞান অর্জন করে সেক্ষেত্রে তার ত্রুটি থেকে গেছে। আমি এখানে 5 বসালাম, আমি এখানে 8 বসালাম, আমি এখানে 6 বসালাম, 4 বসালাম, আমি এখানে 1 বসালাম। আর হলো 8 আর 5 কত হবে? 8, 9, 10, 11, 12, 13। এই যে আমরা লিখবো এখানে 13টি, আর হাতের আকার উপরে চলে যাবে। আর হলো 4 আর 1 5, আর হলো 5 আর 1 6, এখানে বসালাম 6। একটা দুটো গুনে পরে গুনতে হবে তো। 1 2 3 1 10 11 1 10 2 12 1 10 3 13 1 10 4 14 1 10 5 15 1 10 6 16 1 10 7 17 1 10 8 18 1 10 9 19 2 0 2 0 করোনা আবহে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার ফলে অভিজ্ঞতা ভিত্তিক যে শিখন দক্ষতা শিক্ষার্থীদের লাভ করবার কথা ছিল সেগুলি ব্যাহত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ ও উদ্বেগ বেড়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়েছে। শিক্ষার্থীদের ফান্ডামেন্টাল লিটারেসি এবং নিউমারেসির ক্ষেত্রেও শিক্ষার্থীদের কম্পিটেন্সি গড়ে ওঠার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। এই সমস্যাগুলি দূর করবার ক্ষেত্রে আমাদের সকলের সমবেতভাবে এই সমস্যা উত্তরণের জন্য কাজ করতে হবে।
করোনা আবহে শিক্ষার্থীদের সুস্থতা এবং সুস্বাস্থ্য গড়ে তোলা আমাদের কাছে এখন একটা চ্যালেঞ্জ। তার গৃহ পরিবেশে প্রতিদিন কিছু সময় যোগাসন, খালি হাতের ব্যায়াম ও শরীরচর্চা তার গৃহ পরিবেশে অনুশীলন করতে পারে, সে বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। সুখাসন। শ্বাসক্রিয়া স্বাভাবিক। প্রথমে দু পা সামনের দিকে সমানভাবে ছড়িয়ে মাটিতে বসতে হয়। তারপর ডান পা ভাঁজ করে ডান পায়ের পাতা বাঁ উরুর নিচে রাখতে হয়। এইরূপভাবে বাঁ পা ভাঁজ করে বাঁ পায়ের পাতা ডান উরুর নিচে রাখতে হয়। মেরুদণ্ড সোজা ও টান টান রাখতে হয়। দু হাত দু হাঁটুর ওপরে থাকবে। মনে মনে 10 গোনা। অভ্যাস হয়ে গেলে ধীরে ধীরে 30 পর্যন্ত গোনা যেতে পারে। ভদ্রাসন। শ্বাসক্রিয়া স্বাভাবিক থাকবে। দু পা সামনের দিকে ছড়িয়ে মেরুদণ্ড সোজা করে মাটিতে বসতে হয়। দুটি হাঁটু ভাঁজ করে দু পায়ের তলা জোড়া করে দু হাত দিয়ে ধরে আস্তে আস্তে দু গোড়ালি দেহ সংলগ্ন করতে হবে। এরপর দু হাতের তালু দিয়ে দু হাঁটুকে চেপে ধরতে হয়, যেন মাটি থেকে হাঁটু ওপরে উঠে না যায়। মনে মনে 10 গোনা পর্যন্ত অভ্যাস করতে হয়। অভ্যাস হয়ে গেলে ক্রমশ সময় বাড়ানো যেতে পারে। ভেকাসন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। প্রথমে বজ্রাসনে বসতে হয়। এরপর দু হাঁটু ফাঁক করতে হয়। দু হাতের দু তালু খোলা রেখে দু হাত কনুই পর্যন্ত মাটিতে ঠেকিয়ে রাখতে হয়। এবার সামনের দিকে বুক ও থুতনি মাটিতে রাখতে হয়। ধীরে ধীরে দু কনুই টেনে নিয়ে এসে দু হাঁটুতে ঠেকাতে হয়। প্রথম প্রথম 10 থেকে 20 গোনা পর্যন্ত অবস্থান করতে হয়। অভ্যাস হয়ে গেলে সময় বাড়ানো যেতে পারে। ভুজঙ্গাসন। শ্বাসক্রিয়া স্বাভাবিক, অর্থাৎ আমরা প্রত্যহ যেভাবে শ্বাস প্রশ্বাস নিই এবং ছাড়ি সেই রকম থাকবে। উপুর হয়ে শুতে হবে। পা সোজা এবং জোড়া থাকবে। দু হাত কনুই থেকে ভাঁজ করে আঙুলের ডগা কাঁধে রাখতে হবে। এবার কোমরের ওপর জোর দিয়ে নাভি থেকে শরীরের উপরিভাগ মাটি থেকে তুলতে হবে। মনে মনে 10 গুনতে হবে। অভ্যাস হয়ে গেলে ক্রমশ বাড়ানো যেতে পারে।
বৃক্ষাসন। শ্বাসক্রিয়া স্বাভাবিক থাকবে। প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হয়। এবার ডান পা হাঁটু থেকে মুড়ে ভাঁজ করে বা উরুর ভেতর পাশের অংশে ডান পায়ের তালু লাগিয়ে রাখতে হবে। এই অবস্থায় বাঁ পায়ে দাঁড়িয়ে ব্যালেন্স করতে হয়। ভাঁজ করা পা দেহের পাশের দিকে থাকে। দু হাত কনুই থেকে ভাঁজ করে নমস্কারের ভঙ্গিতে বুকের মাঝখানে রাখতে হয়। দৃষ্টি সামনের দিকে থাকবে, পা সোজা থাকবে। 10 পর্যন্ত গুণে পা বদল করে অনুরূপভাবে ডান পায়ে ভর দিয়ে দাঁড়াতে হয়। মনে মনে 10 গোনা পর্যন্ত স্বাভাবিক শ্বাস প্রশ্বাস। অভ্যাস হয়ে গেলে ক্রমশ সময় বাড়ানো যেতে পারে। ধ্যান। পদ্মাসনে মাটিতে বসতে হয়। মেরুদণ্ড সোজা রেখে 2 হাত 2 হাঁটুর উপর সোজা করে রাখতে হয়। তর্জনী ও বুড়ো আঙুল ছুঁয়ে বাকিগুলো সোজা। চোখ বন্ধ রাখতে হবে। এই সময় গভীরভাবে শ্বাস নেব এবং ছাড়ব এবং এই অবস্থায় ধ্যান করব। সূর্য, চন্দ্র, জ্বলন্ত মোমবাতি বা আলো, জ্যোতি, আকাশ, মেঘ, জল, শব্দযন্ত্রের সঙ্গীত, যাদের গুরুদেব আছে অথবা পিতামাতা, ঈশ্বর বা গড বা আল্লাহ, যে কোনো একটির গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। চোখ বন্ধ অবস্থায় প্রথম 1 মিনিট ক্রমশ বাড়িয়ে 5 মিনিট এই অবস্থায় থাকতে হয়। যষ্ঠী আসন। শ্বাসক্রিয়া স্বাভাবিক থাকবে। প্রথমে 2 পা ছড়িয়ে চিত হয়ে শুতে হয়। এবার 2 হাত মাথার উপরে তুলতে হবে। এক হাতের বুড়ো আঙুল দিয়ে অন্য হাতের বুড়ো আঙুল জড়িয়ে ধরতে হবে। ওপরের দিকে টান টান করতে হবে। 2 পা জোড়া করে নিচের দিকে টান টান করে রাখতে হয়, যেন লাঠির মতো টান টান অবস্থায় থাকে। আর চোখ কিন্তু বন্ধ থাকবে। মনে মনে 10 গুনতে হয়। অভ্যাস হয়ে গেলে সময় অবশ্যই বাড়ানো যেতে পারে। শবাসন। শ্বাসক্রিয়া স্বাভাবিক, কিন্তু অত্যন্ত ধীরে ধীরে শ্বাস নিতে হবে। প্রথমে বজ্রাসনে বসতে হবে। কনুই ভেঙে আধশোয়া অবস্থায় পিঠ মাটিতে লাগিয়ে শুয়ে পড়তে হবে। 2 পা সোজা করে দিতে হয়। 2 হাত দেহের 2 পাশে সোজা করে রাখতে হবে। ঘুমিয়ে থাকার মতো চোখের পাতা বন্ধ রাখতে হয়, যেন চোখের পাতা কুঁচকে না থাকে। এই অবস্থায় দেহ এবং হাত পা শিথিল করে রাখতে হয়। আমাদের পাঠ্যক্রম যেহেতু ইন্টিগ্রেটেড পাঠ্যক্রম, অর্থাৎ শিক্ষার্থী যখন খেলাধুলায় অংশগ্রহণ করবে সেখান থেকে সে পড়ার বিষয়ে জ্ঞান লাভ করবে, এবং সে পড়ায় যখন অংশগ্রহণ করছে তখন সে খেলার মাঝে, অর্থাৎ শিক্ষার্থী খেলতে খেলতে পড়বে এবং পড়তে পড়তে
সে খেলার আনন্দ লাভ করবে। প্রথম শ্রেণীর ক্ষেত্রে শিক্ষার্থী যে ধারণাগুলো নিয়ে আসে, যে ভাবমূলের অভিজ্ঞতা নিয়ে আসে, সেক্ষেত্রে কি শিক্ষার্থীর স্বাস্থ্য ও সুস্থতার ধারণা, আমি আমার পরিবারের ধারণা, গাছপালা, ফলমূল, যানবাহন, সমাজে সাহায্যকারীর ভূমিকা, আমাদের পরিবেশ, পোশাক পরিচ্ছদ, সুস্থতা, এই যে লব্ধ জ্ঞান নিয়ে সে প্রথম শ্রেণীতে অবতীর্ণ হতো, সেক্ষেত্রে তার যে ঘাটতি থেকে গেছে, আমরা প্রথম শ্রেণীর যে ব্রিজ ম্যাটেরিয়াল তৈরি করেছি সেখানে কিন্তু প্রথমেই এ বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থী প্রথমেই তার ব্রিজ ম্যাটেরিয়ালের প্রথম পেজেই সে যে বিষয়টি পাবে, আঁকতে আঁকতেই সে কিন্তু অজান্তেই কখন বর্ণ চিনতে শিখবে, বর্ণ পড়তে পারবে এবং সে পড়ার দক্ষতা অর্জন করবে। এখানে আমরা কি করেছি, প্রথমেই শিক্ষার্থীকে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের যে বর্ণের সাথে তাকে পরিচিত করা হয়েছে। গাণিতিক সংখ্যাগুলো শিক্ষার্থী লিখতে ও আঁকতে শিখেছে। বিভিন্ন পশু পাখি বা ছবি থেকে সে বর্ণকে খুঁজে বের করতে শিখেছে। অর্থাৎ শিক্ষার্থীর পড়ার বিষয়ে সাহায্য করবার সাথে সাথে আমরা শিক্ষার্থীর সূক্ষ্ম ও স্থূল পেশির বিকাশ যেমন ত্বরান্বিত করতে চেয়েছি এই ব্রিজ ম্যাটেরিয়ালের মাধ্যমে, তেমনি শিক্ষার্থীর পঠনগত দক্ষতা, লিখনগত দক্ষতা, এগুলোকেও আমরা এনশিওর করতে চেয়েছি। অর্থাৎ শারীর শিক্ষার পাঠ্যক্রম হচ্ছে একটা ইন্টিগ্রেটেড পাঠ্যক্রম। এরকম অনুরূপভাবে তৃতীয় শ্রেণীর যে লব্ধ জ্ঞান, সুঅভ্যাসের শিক্ষা, সংক্রামক রোগ সম্পর্কে ধারণা, প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ধারণা, সেই সব বিষয়গুলোকে আমরা চতুর্থ শ্রেণীতে তুলে ধরেছি। পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে শিশুর সুস্থতা বিষয়ে, স্বাস্থ্য সচেতনতা বিষয়ে তার মধ্যে সচেতনতা গড়ে তোলার আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। দীর্ঘ 70 মিনিট কোনো ফুটবল খেলার ক্ষেত্রে একজন খেলোয়াড়কে যেমন 15 থেকে 20 মিনিট ওয়ার্মিং আপ এক্সারসাইজ করতে হয়, তাকে ওই খেলার উপযোগী শারীরিক মানসিকভাবে তাকে তৈরি হওয়ার জন্য সেরকম ব্রিজ ম্যাটেরিয়াল ওই শ্রেণীর শিক্ষার্থীকে ওই শ্রেণীর পাঠের উপযোগী করে গড়ে তুলতে সাহায্য করবে। অর্থাৎ শিক্ষার্থী সহজ সরল সাবলীলভাবে ব্রিজ ম্যাটেরিয়ালের মাধ্যমে নিজ নিজ ক্লাসে সহজভাবেই শিখন সামর্থ্যগুলো অর্জন করতে পারবে। আর শিখন সামর্থ্যগুলো অর্জন করার মধ্যেই শিক্ষার্থীর কম্পিটেন্সি গড়ে উঠবে। এবার আসা যাক এই ব্রিজ ম্যাটেরিয়ালের মধ্যে কি আছে। ব্রিজ ম্যাটেরিয়ালের প্রতিটি অধ্যায়ের এবং প্রতিটি বিষয়ের ওপর ভিত্তি করে কিছু নমুনা কোশ্চেন তুলে ধরা হয়েছে। প্রশ্নপত্রের মাধ্যমে শিক্ষার্থী তার মূল্যায়ন করতে পারবেন, সেটি নিজে নিজেও করতে পারবেন এবং শিক্ষকের সহায়তাও সেই কাজটি করতে পারবেন। এই যে অ্যাক্টিভিটি, ব্রিজ ম্যাটেরিয়ালের অ্যাক্টিভিটি এবং অ্যাক্টিভিটি টাস্কের অ্যাক্টিভিটি, এই ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কী? শিক্ষক এই অ্যাক্টিভিটি টাস্ক যখন দেখছেন তার আগে কিন্তু শিক্ষককে এই সেতু পাঠের বিষয়টি শিক্ষার্থীকে কাছে কিন্তু সহজ সরলভাবে উপস্থাপন করতে হবে। অর্থাৎ শিক্ষক এই ব্রিজ ম্যাটেরিয়ালের বিষয়টি শিক্ষার্থীর কাছে প্রথমে তুলে ধরবেন। এই তুলে ধরার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একজন অনুভূতি সম্পন্ন শিক্ষকই এই কাজটি তার সাবলীল দক্ষতায় করে থাকেন।
আমাদের বিশ্বাস আমাদের রাজ্যের প্রতিটি শিক্ষক এই কাজটি সুনিপুণভাবে করতে সমর্থ। যখন ঘুড়ি ওড়াবার ক্ষেত্রে যখন আমরা ঘুড়িটাকে খুব উঁচুতে তুলে ধরতে চাই, তখন আমাদের কিছু কিছু ক্ষেত্রে ক্রমাগত সুতো ছাড়তে হয়। ঘুড়িটাকে উপরে তোলার ক্ষেত্রে সুতোটাকে গুটিয়ে নিতে হয় লাটাই গোটানোর মাধ্যমে। কোন ক্ষেত্রে শিক্ষক কোন বিষয়ে কীরকমভাবে অবতারণা করবেন সেটা শিক্ষক নিজে ঠিক করবেন। যে বিষয়ের ক্ষেত্রে যতটা প্রয়োজন ব্রিজ ম্যাটেরিয়ালের সহায়তা নেওয়া সেটা নেবেন, যে ক্ষেত্রে মূল পাঠ্যক্রমের যে সহায়তা নেওয়া সেটা নেবেন। শিক্ষকই এটাকে সুনিপুণভাবে করতে সমর্থ হবেন। শিক্ষক যখন ব্রিজ ম্যাটেরিয়ালের মূল্যায়ন করছেন তখন তিনি শুধুমাত্র প্রশ্নোত্তরের ভুল এবং ঠিক এটি চিহ্নিতকরণ করেই তিনি কিন্তু থেমে থাকবেন না। শিক্ষকের প্রধান দায়িত্ব হল শিক্ষার্থীর সবলতা এবং দুর্বলতা চিহ্নিতকরণ। সবলতার জন্য শিক্ষার্থীকে আরও উৎসাহিত করা, আরও উন্নততর স্তরের শিক্ষার্থীকে পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা গ্রহণ করা, এবং যে শিক্ষার্থীর দুর্বলতা তিনি চিহ্নিতকরণ করেছেন সেটাকেও সবলতায় রূপান্তরিত করার জন্য শিক্ষার্থীকে নিরন্তর সহায়তা প্রদান করবেন এবং তাকে উৎসাহিত করবেন। আদর্শ উত্তরের রূপরেখাও তিনি শিক্ষার্থীর কাছে তুলে ধরবেন। শিক্ষার্থীর বৌদ্ধিক ক্ষেত্রের বিকাশের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি প্রধানত নজর দিতে হবে, এই করোনা আবহে শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণীতে অবস্থান করছেন, অর্থাৎ শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার লেভেল একই স্থানে নেই। তাই আমাদের উদ্দেশ্য প্রতিটি শিক্ষার্থীকে নির্দিষ্ট কাম্য শিখন সামর্থ্যে নিয়ে যাওয়া। তাই আমাদের বেসলাইন সার্ভের মাধ্যমে শিক্ষার্থীর অবস্থান যেমন জানতে হবে এবং ব্রিজ ম্যাটেরিয়াল এবং মূল পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীকে কাম্য শিখন সামর্থ্যে পৌঁছে দিতে হবে। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। বৌদ্ধিক ক্ষেত্রের বিকাশ 6টি স্তরের উপর নির্ভর করে। আমাদের মূল বিচার্য বিষয় কিন্তু 3টে স্তর। প্রথম হচ্ছে শিক্ষার্থীর রিমেম্বারিং জোন, শিক্ষার্থীর আন্ডারস্ট্যান্ডিং জোন এবং শিক্ষার্থীর অ্যাপ্লিকেশান জোন। আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হচ্ছে যে শিক্ষার্থী রিমেম্বারিং জোনে আছে তাকে আন্ডারস্ট্যান্ডিং জোনে নিয়ে যা, যে শিক্ষার্থী আন্ডারস্ট্যান্ডিং জোনে আছে তাকে অ্যাপ্লাইং জোনে নিয়ে যাওয়া। অর্থাৎ শিক্ষার্থী যে জ্ঞান অর্জন করবে সেই জ্ঞান হাতে কলমে প্রয়োগ করতে পারবে, সেই জ্ঞান তার জীবনে প্রয়োগ করতে পারবে। এটাই আমাদের প্রথম এবং প্রধান মূল উদ্দেশ্য। শিক্ষক নানাবিধ কর্মসূচির মাধ্যমে যে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীর উন্নয়নে, সেই প্রচেষ্টাকে আরও সুদৃঢ় করতে হবে। অনলাইন, অফলাইন এবং বিকল্প অফলাইনের মাধ্যমে শিক্ষার্থীর ঘরে ঘরে আমাদের পৌঁছে যেতে হবে। শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী আমাদের সেই সহায়তা প্রদান করতে হবে। তাই প্রতিটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সকলের সহায়তায় সে কাম্য শিখন সামর্থ্যে পৌঁছাবে। এটাই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। যতদিন শিক্ষার্থী বিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠনে অংশগ্রহণ করতে না পারছে ততদিন আমাদের সকলকেই শিক্ষার্থীর ঘরে ঘরে পৌঁছে যেতে হবে। শিক্ষার্থীর চাহিদা অনুসারে আমাদের সেই সহায়তা যা আমরা পূর্বে চালিয়ে আসছি সেটাকে আরও সুদৃঢ় করতে হবে। একটা কুড়িকে ফুল হয়ে গড়ে উঠবার জন্য যেমন পরিচর্যা ও যত্নের প্রয়োজন, তেমনি আমাদের শিক্ষক শিক্ষিকাদের সহচর্যে
ও যত্নে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত শিখন সামর্থ্যে পৌঁছাবে, এটা আশা রাখি। শিক্ষার্থীর মঙ্গলে সমগ্র শিক্ষা সমাজ, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর ও সমগ্র শিক্ষা মিশনের এই উদ্যোগকে আমরা শিক্ষার্থীর কাছে যথাযথভাবে পৌঁছে দিতে পারব, এই আশা রাখি। এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা চাই শিক্ষার্থীর মঙ্গল হোক আপনার আমার সকলের সার্বিক সহযোগিতায়। নমস্কার, ব্রিজ মেটেরিয়াল সংক্রান্ত আজকের এই আলোচনায় আপনারা সবাই স্বাগত। আমি রুদ্রনীল ঘোষ, আমার সঙ্গে আছেন ডক্টর ধীমান বাসু, নমস্কার, শ্রীমতী অনিন্দিতা দে, আর মোহাম্মদ মাসুদ আক্তার। আমরা বিশেষজ্ঞ কমিটির সদস্য। এই পর্বে আমরা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের ব্রিজ মেটেরিয়ালগুলি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে কোভিড অতিমারির কারণে বিদ্যালয়ে স্বাভাবিক এবং নিয়মিত পঠন পাঠন ব্যাহত হয়েছে। এই কারণে শিক্ষার্থীদের শিখনে কোনো ঘাটতি তৈরি হয়ে থাকতে পারে। এই ব্রিজ মেটেরিয়ালগুলি সেই ঘাটতি পূরণে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। এই ব্রিজ মেটেরিয়ালগুলি একটি অ্যাক্সেলারেটেড লার্নিং প্যাকেজ হিসেবে কাজ করবে, অর্থাৎ শিক্ষার্থীদের দ্রুত শিখনে সহায়ক হবে। বিদ্যালয়গুলি পুনরায় চালু হওয়ার পর অন্তত 100 দিন সব শিক্ষার্থীর জন্য এই ব্রিজ মেটেরিয়ালগুলি ব্যবহৃত হবে। কোনো বিশেষ ক্ষেত্রে কোনো শিক্ষার্থীর জন্য এই ব্রিজ মেটেরিয়ালগুলি এই মেয়াদের পরেও, অর্থাৎ 100 দিনের পরেও ব্যবহার করা যেতে পারে। এই ব্রিজ মেটেরিয়ালগুলি তৈরি করার মূল উদ্দেশ্য হল বিগত 2টি শ্রেণীর, অর্থাৎ বিগত 2টি শিক্ষাবর্ষের যে গুরুত্বপূর্ণ বিষয়গত শিখন সামর্থ্যগুলি আছে তার সঙ্গে বর্তমান শ্রেণী বা বর্তমান শিক্ষাবর্ষের যে সংশ্লিষ্ট প্রয়োজনীয় শিখন সামর্থ্যগুলি আছে তার সংযোগ স্থাপন ও সেতু নির্মাণ। কিছু কিছু ক্ষেত্রে এই ব্রিজ মেটেরিয়ালগুলি প্রবেশক বা ফাউন্ডেশন স্টাডি কন্টেন্ট হিসেবে কাজ করবে। এই ব্রিজ মেটেরিয়ালগুলি ব্যবহার করার সময় শিক্ষক শিক্ষিকারা প্রয়োজন মনে করলে তাদের সঙ্গে পাঠ্য বইকে জুড়ে নিতে পারবেন। আর এই ব্রিজ মেটেরিয়ালগুলির ওপরেই শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়ন হবে। এবারে দেখে নেওয়া যাক যে ব্রিজ মেটেরিয়ালগুলির সাধারণ গঠন কাঠামোটি কেমন। যে কোনো বিষয়ের ব্রিজ মেটেরিয়ালের শুরুতেই আছে একটি তালিকা। সেই তালিকায় দেওয়া আছে ওই বিষয়টি পড়ার পর শিক্ষার্থীরা কি করতে পারবে, অর্থাৎ ওই বিষয়টি পড়ার পর শিক্ষার্থীরা নিজেরাই বুঝে নিতে পারবে যে তাদের যা করতে পারার কথা সেগুলো তারা সত্যি সত্যি করতে পারছে কিনা। এর পরের অংশে আছে কন্টেন্ট পার্ট, অর্থাৎ বিষয়ের উপস্থাপনা যেখানে করা হয়েছে। বিভিন্ন চার্ট, সারণী বা টেবিলের মাধ্যমে বিষয়গুলি উপস্থাপিত হয়েছে। ঠিক তার পরের অংশে আছে মনে রাখা জরুরি। এই মনে রাখা জরুরি অংশে এতক্ষণ যে বিষয়টি আলোচিত হলো তার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস শিক্ষার্থীদের সুবিধার জন্য লিপিবদ্ধ করা আছে। তার পরের অংশে শিক্ষার্থীদের দিক নির্দেশ দেওয়া আছে যে বিষয়টি তারা এতক্ষণ পড়ল ওই বিষয়টি কোন অধ্যায়ে তারা আরও বিস্তারিতভাবে জানতে পারবে সেই সম্বন্ধে। আর সবশেষে আছে কিছু নমুনা প্রশ্ন। এছাড়াও আরেকটা কথা বলে রাখা জরুরি যে প্রতিটি বিষয়ের শেষে নমুনা প্রশ্ন ছাড়াও 2-3টি বিষয়ের পরে
একটি করে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। এর কারণ কি? কারণ হলো যে ওই বিষয়গুলি শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পেরেছে সেটি বোঝার জন্যই ওই নমুনা প্রশ্নপত্রগুলি দেওয়া আছে। এ তো গেল তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের ব্রিজ মেটেরিয়ালের সাধারণ কাঠামো। আমি এবারে আসব ধীমানবাবুর কাছে। ধীমানবাবু, আপনি যদি আমাদের একটুখানি বলেন যে তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের ব্রিজ মেটেরিয়ালে কি কি বিষয় অন্তর্ভুক্ত হয়েছে? আমি প্রথমে আমাদের পরিবেশের তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত বিষয়গুলি সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। প্রথমে আছে শরীর, তারপরে আছে খাদ্য, তারপরে পোশাক এবং ঘরবাড়ি। তা আমি এখানে খাদ্য এবং শরীর নিয়ে আমাদের বক্তব্যগুলো রাখছি। প্রথমে আমরা দেখছি যে শরীরের কি রাখা হয়েছে অংশটিতে। সেখানে রয়েছে বিভিন্ন ইন্দ্রিয়, বিভিন্ন ইন্দ্রিয়ের কাজ, এবং আমরা চাইছি যাতে শিক্ষার্থীরা বিভিন্ন ইন্দ্রিয়গুলোকে চিনতে পারে এবং তার কি কি কাজ সেটা ব্যাখ্যা করতে পারে। এরপরে শরীর গঠনের অন্যতম কিছু প্রয়োজনীয় বিষয় হচ্ছে যে শরীর চর্চা করা এবং শরীরের বিভিন্ন অঙ্গের যত্ন নেওয়া। তাই এখানে আমাদের বর্ণনা করা হয়েছে যে কিভাবে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গের কাজ হয় এবং সেগুলি যথাসম্ভব সবল হয়, তার সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। সঙ্গে আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যে অ্যাক্টিভিটিগুলি পূরণ করার মাধ্যমে শিক্ষার্থীরা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে। এবং তারপরে আমাদের রয়েছে যে বিভিন্ন অঙ্গের যত্ন, যেমন আমরা ধরুন যেখানে নখ কাটা, চোখ পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন থাকার প্রয়োজন, এই সমস্ত বিষয়গুলি আলোচনা করা হয়েছে। এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের একটা সার্বিক ধারণা হবে যে সুস্থ থাকতে গেলে আমাদের ইন্দ্রিয়গুলো কী করে যত্ন নিতে হয়, ইন্দ্রিয়গুলো কি কি কাজ করে, কিভাবে আমাদের ব্যায়াম করা দরকার এবং কেন। এর পরবর্তী অংশে আমরা আসছি খাদ্য। খাদ্য অংশে আমরা চেয়েছি প্রথমেই শিক্ষার্থীরা উদ্ভিজ্জ এবং প্রাণীজ খাদ্যের পার্থক্য বা উদাহরণ বর্ণনা করতে পারবে। দ্বিতীয়ত, প্রাণীজ এবং উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে কোনটিতে কী ধরনের উপাদান রয়েছে তার সংক্ষিপ্ত এবং একেবারেই প্রাথমিক বর্ণনা সেগুলো দেওয়া হয়েছে। খাবারের প্রাথমিক বর্ণনার পরে রয়েছে খাবার রান্না করার কথা। খাবার রান্না করতে পারাটা ইতিহাসে একটা মস্ত বড় অগ্রগতি, কারণ তার আগে মানুষ আগুনের ব্যবহার জানতো না। কাজে এই বিষয়টিতে আমাদের আগুনের ব্যবহারের জানার পরে মানুষের খাদ্যাভ্যাসের কীরকম পরিবর্তন হলো সেই বিষয়টি সংক্ষেপে বর্ণিত হয়েছে। এবং খাবার নষ্ট হওয়া, অর্থাৎ যাকে আমরা বলি মাইক্রোবায়াল স্পয়েলেজ, সেই অংশটিকে সংক্ষিপ্তভাবে রয়েছে। এবং সেখানে রয়েছে যে ছত্রাক বা বিভিন্ন জীবাণু কীভাবে খাবারকে নষ্ট করে দেয় এবং সেই খাবার খাওয়া যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে সেই বিষয়গুলি রয়েছে। এবং জ্বালানির ব্যবহার, খাদ্য প্রসেসিং অর্থাৎ রান্নার মাধ্যমে তাকে উপযোগী করে তোলার মধ্যে ধাপ হচ্ছে আগুন জ্বালানো। তো সে কীভাবে বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার করে খাবার রান্না করা হয় সেই সংক্ষিপ্ত বর্ণনা, এবং আমরা তার সঙ্গে ছোট কিছু পদ্য রেখেছি যাতে বিষয়টি তার কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এবং এই বিষয়ের আলোচনার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটি বা সক্রিয়তা রয়েছে যাতে শিক্ষার্থী যা শিখলো তৎক্ষণাৎ তা প্রয়োগ করতে পারে। এবারে আমি অনিন্দিতা ম্যাডামকে অনুরোধ করব যাতে তিনি পোশাক এবং ঘরবাড়ি নিয়ে কিছু আলোচনা করেন। ধন্যবাদ ধীমান স্যার। আমি তৃতীয় শ্রেণীর ব্রিজ মেটেরিয়ালের অন্তর্ভুক্ত দুটি বিষয় পোশাক এবং ঘরবাড়ি নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি পোশাকের প্রসঙ্গে। বিভিন্ন ধরনের পেশার সঙ্গে নিযুক্ত মানুষরা কী ধরনের পোশাক পরিধান করেন সেই নিয়ে প্রথমে আলোচনা করা হয়েছে। ঋতু বদলের সঙ্গে পোশাকের কি সম্পর্ক সেই প্রসঙ্গ উঠে এসেছে আমাদের এই বিষয়ের আলোচনায়। এরপর কি কি উপাদান দিয়ে পোশাক তৈরি করা হয়, কোথায় সেগুলি বানানো হয় সেই প্রসঙ্গ সংক্ষিপ্তাকারে আলোচিত হয়েছে উপযুক্ত চিত্র সহকারে। এরপর এসেছে অতীতে মানুষ কী ধরনের জিনিস পোশাক হিসাবে ব্যবহার করত সেই প্রসঙ্গ। তারপরে আমরা শীতকালে
গৃহপালিত পশুদের যে বিভিন্ন ধরনের পোশাক পরিয়ে রাখি বা পাখিরা তাদের পালককে ভীষণ ঠান্ডার হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য কিভাবে ব্যবহার করে সেই প্রসঙ্গ আলোচনায় উঠে এসেছে। বিষয় সংক্রান্ত সামগ্রিক আলোচনার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কিছু সক্রিয়তা বা অ্যাক্টিভিটি রাখা হয়েছে। আমার পরবর্তী আলোচ্য বিষয় ঘরবাড়ি। ঘরবাড়ি এই বিষয়ের শুরুতেই আমরা ছাত্রছাত্রীদের সাথে প্রথম মানচিত্রের পরিচয় ঘটানোর চেষ্টা করেছি। মানচিত্রে তারা বিভিন্ন দিক নির্দেশ করতে সমর্থ হবে এই বিষয়টি পড়ার পর। এছাড়া তার বিদ্যালয় এবং বাড়ির বিভিন্ন জিনিসের মধ্যে মিল এবং অমিল খুঁজে বের করার সে চেষ্টা করতে সমর্থ হবে। এরপরে বাড়ির বিভিন্ন ধরনের দেয়াল এবং বিভিন্ন ধরনের চালের প্রসঙ্গ আলোচনায় উঠে এসেছে। আগেকার মানুষ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য কি ধরনের আশ্রয়ের খোঁজ করত সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে। এইভাবে সামগ্রিক বিষয়টিকে সাজানো হয়েছে এবং আলোচনা চলাকালীন শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কিছু সক্রিয়তাও রাখা হয়েছে। এবার আমি রুদ্রনীল স্যারকে অনুরোধ করব আমাদের পরিবেশের জন্য নির্মিত ব্রিজ মেটেরিয়ালের কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ধন্যবাদ অনিতা ম্যাডাম। আমি এখন আমাদের পরিবেশের চতুর্থ শ্রেণীর জন্য যে ব্রিজ মেটেরিয়াল তৈরি করা হয়েছে তাতে যে বিষয়গুলি অন্তর্ভুক্ত হয়েছে সেগুলি সম্বন্ধে আলোচনায় যাচ্ছি। চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের ব্রিজ মেটেরিয়ালে যে বিষয়গুলি অন্তর্ভুক্ত হয়েছে সেগুলি হলো পরিবেশের উপাদান জীবজগৎ, পরিবেশের উপাদান জড়বস্তুর জগৎ, শরীর, আবহাওয়া ও বাসস্থান, আমাদের আকাশ, প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা এবং জীবিকা ও সম্পদ। এই 7টি বিষয়ের মধ্যে থেকে আমি এখন পরিবেশের উপাদান জীবজগৎ এবং শরীর এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। পরিবেশের উপাদান জীবজগৎ এই বিষয়টি শুরু হচ্ছে বিভিন্ন জীব, যেমন ব্রিজ মেটেরিয়ালের উদাহরণ হিসেবে এসেছে পাখির কথা, টিকটিকির কথা এবং কিছু জড়বস্তু যেমন পেন বা ঘুড়ি। এদের বৈশিষ্ট্যের একটি তুলনামূলক আলোচনার মধ্যে দিয়ে, অর্থাৎ জড়বস্তু এবং জীবের বিভিন্ন বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনার মাধ্যমে এই বিষয়টি শুরু হয়েছে। ঠিক তারপরেই আছে জীবের কিছু বৈশিষ্ট্য, যেমন শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া, বংশবৃদ্ধি করা ইত্যাদি বৈশিষ্ট্যগুলির কথা। ঠিক তারপরে আছে যে পরিবেশে একটি জীব কিভাবে অন্য জীবের ওপর নির্ভর করে বেঁচে থাকে সেই সম্পর্কের আলোচনা। তারপরের অংশে স্থান পেয়েছে যে আমাদের চারপাশের যে জীব তাদেরকে কিভাবে উদ্ভিদ আর প্রাণী এই দুটি ভাগে ভাগ করা যায় সেই ব্যাখ্যা। এরপরে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ আর প্রাণীদের বিভিন্ন বৈচিত্র্যের কথা। আর তারপরে আছে, মানে এই বিষয়টির শেষে আছে যেসব জীবেরা হারিয়ে যাচ্ছে তাদের কথা। আর সেই প্রসঙ্গে ওই হারিয়ে যেতে বসা জীবদের সংরক্ষণ প্রচেষ্টার কথাও উঠে এসেছে। কি উপায়ে ওই হারিয়ে যেতে বসা জীবদের সংরক্ষণ করা যায় তার বিস্তারিত আলোচনা এই বিষয়টিতে অন্তর্ভুক্ত হয়েছে। আমি অন্য আরেকটি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম হলো শরীর। এই অংশটিতে
প্রথমেই মানুষের দাঁত, দাঁতের প্রকারভেদ, দাঁতের বিভিন্ন কাজ এবং দাঁতের যত্ন কিভাবে নেওয়া উচিত সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে। তার পরের অংশেই আছে যে খাবার হজম হওয়া বা পরিপাক পদ্ধতির সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং সেক্ষেত্রে পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশের নাম চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। ঠিক তার পরের অংশে আছে মানুষের শ্বাসক্রিয়ার কথা আর কিভাবে খাবার থেকে দৈনন্দিন কাজ করার শক্তি পাওয়া যায় সেই প্রসঙ্গে আলোচনার সময় অক্সিজেনের উল্লেখ এই অংশে আছে। মোটামুটি এইভাবেই এই দুটি বিষয়ের এগিয়েছে এবং আরেকটা কথা এখানে বলে রাখা জরুরি, এই দুটি বিষয়েই বিষয়ভিত্তিক যে আলোচনা তার ফাঁকে ফাঁকে বিভিন্ন অ্যাক্টিভিটি বা সক্রিয়তা আছে যাতে শিক্ষার্থীরা সেই সক্রিয়তাগুলি করার মাধ্যমে অত্যন্ত প্রয়োজনীয় যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা অর্জন করে। আমি এবারে আসব মাসুদ স্যারের কাছে এবং মাসুদ স্যারকে আমি অনুরোধ করব যে চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের ব্রিজ মেটেরিয়ালের আরও কয়েকটি বিষয় নিয়ে যদি উনি একটু আলোচনা করেন। ধন্যবাদ রুদ্রনীল স্যার। আমি চতুর্থ শ্রেণীর পরবর্তী টপিক প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। এই টপিকটির মধ্যে বেশ কয়েকটি সাব টপিক আছে, যেমন বাঁচার জন্য জল, পাথরের ব্যবহার, আগুনের ব্যবহার, ধাতুর ব্যবহার, চাকার ব্যবহার প্রভৃতি। আমরা সবাই জানি বাঁচার জন্য জল অপরিহার্য। প্রাচীন সভ্যতাগুলির গড়ে উঠেছিল মূলত বিভিন্ন নদীকে কেন্দ্র করে এবং প্রাচীন সভ্যতাগুলির বিবর্তন ঘটেছিল পাথর, আগুন, ধাতু এবং চাকার ব্যবহারের মধ্যে দিয়ে। এই অধ্যায়টিতে আরও কতকগুলি সাবটপিক আছে, যেমন গাছ আমাদের প্রাণ, রোগ সারাতে গাছ, এই বিষয়গুলি। গাছ থেকে আমরা খাদ্য যেমন পাই, পাশাপাশি বেশ কিছু গাছ থেকে আমরা ওষুধও পেয়ে থাকি। এই গাছগুলি রোগ নিরাময়ে ব্যাপকভাবে সাহায্য করে থাকে। পরবর্তী বিষয় জীবিকা ও সম্পদ। এই টপিকটির মধ্যেও বেশ কয়েকটি সাবটপিক আছে, যেমন পাহাড় অঞ্চলের মানুষের জীবিকা, অঞ্চল ভেদে মানুষের জীবিকা, বিভিন্ন ধরনের হাতের কাজ ও জীবিকা, বিভিন্ন ধরনের লোকসঙ্গীত, বিভিন্ন ধরনের নাচ, বিভিন্ন ধরনের হাতের কাজ। এই আলোচনার মধ্যে এসেছে পুতুল তৈরি, মুখোশ নির্মাণ, ডোকরা, নকশি কাঁথা, মাটির বিভিন্ন জিনিস তৈরি, এই বিষয়গুলি। বিভিন্ন ধরনের লোকগানের আলোচনায় বাউল গান, সারি গান, টুসু গান, ভাদু গান এবং বিভিন্ন ধরনের নাচের মধ্যে ছৌ নাচ, ঝুমুর নাচ, গম্ভীরা পালার নাচ, এই বিষয়গুলিও আলোচিত হয়েছে। আমি চতুর্থ শ্রেণীর পরবর্তী বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য ধীমান স্যারকে অনুরোধ। ধন্যবাদ। পরিবেশের উপাদান, জড়বস্তুর জগৎ, আবহাওয়া ও বাসস্থান এবং আমাদের আকাশ, এই তিনটে বিষয় আমার বক্তব্য আমি আপনাদের সামনে রাখছি। প্রথমে আছে জড়বস্তুর জগৎ। জড়বস্তুর জগৎ অংশে আমাদের উদ্দেশ্যটা কি? আমরা চাই যে শিক্ষার্থীরা প্রথমে তাদের চারপাশে
পরিবেশ থেকে যে জড় বস্তুগুলো দেখতে পায় তাদের কিছু ভৌত ধর্ম সম্বন্ধে সাধারণ ধারণা গঠন করুক। প্রথমত, কঠিন, তরল এবং গ্যাসের মধ্যে যে পার্থক্য আছে ধর্মের, যে কঠিন প্রবাহিত হতে পারে না নিজে থেকে, কিন্তু গ্যাস আর তরল প্রবাহিত হয়। কঠিনের নিজস্ব আকৃতি এবং নিজস্ব আয়তন আছে, গ্যাসের কোনো নিজস্ব আকৃতি বা আয়তন নেই, এই ধারণা গঠন করা। দ্বিতীয়ত, কঠিন, তরল এবং গ্যাস প্রত্যেকেই হচ্ছে ম্যাটার বা পদার্থ, তাই তাদের প্রত্যেকেরই একটা ভর এবং আয়তন কিভাবে ছাত্রছাত্রীদের ধারণা হতে পারে সেই বিষয়ে আমরা লক্ষ্য রেখেছি। যদিও আমরা আয়তনের ধারণাটা রেখেছি সম্পূর্ণ হাতে কলমে কাজের মধ্যে দিয়ে, অর্থাৎ যাকে বলা হয় অপারেশনাল ডেফিনিশন অফ ভলিউম। এরপরে গ্যাসেরও যে ভর আছে এই ধারণাটি গঠন করা খুব সহজ নয়, তো সেখানে আমরা ব্যবহার করেছি যে গ্যাস সিলিন্ডারের কথা, যেখানে বলা হয়েছে যে একটা গ্যাস পূর্ণ সিলিন্ডার যখন বাড়িতে আসে তখন সেটা অনেক ভারী থাকে, কিন্তু যখন গ্যাস ফুরিয়ে যায় তখন সেটা অপেক্ষাকৃত হালকা হয়ে যায়। এই ধারণার থেকেই শিক্ষার্থীরা ধারণা করতে পারবে যে গ্যাসেরও একটা নিশ্চয়ই কোনো ভর ছিল, যখন গ্যাস সিলিন্ডারটা ভর্তি ছিল তখনও তার ভর ছিল। দাঁড়িপাল্লার সাহায্যে ভরের পরিমাপের সাধারণ ধারণা দেওয়া হয়েছে। এবং আমরা দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি এখানে রেখেছি সেটি হচ্ছে জলের অবস্থার পরিবর্তন। আমাদের ভৌত পরিবেশের বহু ঘটনাই জলের অবস্থার পরিবর্তনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং সেই কারণেই জলের অবস্থান পরিবর্তন সম্বন্ধে আমাদের শেখানো দরকার। এখানে এই জলের অবস্থার পরিবর্তনের পরবর্তী অংশে রয়েছে যে প্রকৃতিতে সংঘটিত সাধারণ যে ঘটনাগুলি তার চোখে পড়ে, যেমন শিশির পড়া, জল বাষ্পীভূত হয়ে যাওয়া, ভেজা কাপড় শুকিয়ে যাওয়া, বা মেঘ সৃষ্টি হয়েছিল তার সাধারণ ধারণা গঠন করা, এগুলো আমরা রেখেছি। কারণ তাহলে সেই শিক্ষার্থী তার অধীত জ্ঞানের কিছুটা প্রয়োগ সেখানে করতে পারবে, আর সঙ্গে কিছু আমরা সক্রিয়তা রেখেছি যার সাহায্যে সে কতটা শিখলো তার যাচাই করতে পারে। দ্বিতীয় যে অংশটি আছে সেটি হলো আবহাওয়া ও বাসস্থান। আবহাওয়া ও বাসস্থান অংশে আমাদের প্রথম প্রয়োজনীয় বিষয়টি হলো যে বাতাসের উপাদানগুলি কী কী। বাতাসের উপাদানগুলির একটা গুণগত ধারণা দেওয়ার পর আমরা সেখান থেকে স্বাভাবিক উপাদান এবং দূষিত বাতাস হলে তার উপাদান কোন কোনগুলি সাধারণত বেড়ে যায় সেগুলোর দিকে লক্ষ্য রেখেছি। এবং দূষণের ফলে যে বাতাসে ভাসমান বিভিন্ন রকমের পদার্থ, শুধু গ্যাস নয়, ধুলোর কণা, সেগুলো আমরা রেখেছি যাতে তাদের ধারণা হতে পারে যে স্বাভাবিক বা ভালো কোয়ালিটির বাতাস বলতে কী বোঝায়, আর যার মান খারাপ সেই বাতাস বলতে কী বোঝায়। এছাড়া জীবজগতের অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের গুরুত্ব আমরা সংক্ষেপে আলোচনা করেছি। এই অংশে আমরা বিভিন্ন ঋতুর বৈশিষ্ট্য, ঋতু পরিবর্তন সম্বন্ধে শিক্ষার্থীদের বিভিন্ন কথা বলেছি, যাতে তারা সেইগুলির সঙ্গে ঋতুর সম্পর্ক স্থাপন করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিভিন্ন জীবের বাসস্থান, এবং সেই বাসস্থান হারিয়ে যাওয়ার ফলে বিভিন্ন জীব কীভাবে বিপন্ন হচ্ছে। সারা পৃথিবীতেই এখন বাসস্থান হারিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জীব বিরাট সংকটের মুখে দাঁড়িয়ে আছে এবং অনেক প্রজাতি লুপ্ত হয়ে যাচ্ছে, সেদিকেও দৃষ্টি আকর্ষণ করা আমাদের অন্যতম কর্তব্য। এর পরবর্তী অংশে আমি আসব আমাদের আকাশের প্রসঙ্গে। আমাদের আকাশে আমরা রেখেছি যে বিষয়গুলি, সেগুলি হলো প্রথমেই সূর্য এবং পৃথিবীর আপেক্ষিক অবস্থানের পরিবর্তন সহজে ধারণা করা যায় না, তাই আমরা সেখানে সূর্যের অবস্থান পরিবর্তনের ইন্ডেক্স হিসেবে রেখেছি একটি লাঠি মাঠের মাঝখানে পোঁতা হলো, এবং তার দিনের বিভিন্ন সময় কীভাবে তার ছায়ার অবস্থান এবং ছায়ার দৈর্ঘ্য পরিবর্তিত হচ্ছে, তার থেকে সূর্যের ও পৃথিবীর আপেক্ষিক অবস্থান কীভাবে পরিবর্তিত হচ্ছে সেই ধারণাটা গঠন করার চেষ্টা করেছি। আমরা রেখেছি সহজ হাতে কলমে পরীক্ষার মাধ্যমে কীভাবে দিন ও রাত্রি আসে তার ধারণা গঠন করা। আমরা রেখেছি এখানে পৃথিবীর একমাত্র উপগ্রহ যে চাঁদ, সেই চাঁদের কথা, এবং সূর্য, চাঁদ ও পৃথিবীর আপেক্ষিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে কীভাবে অমাবস্যা এবং পূর্ণিমা আসে তার সংক্ষিপ্ত এবং সহজবোধ্য চিত্র বর্ণনা এখানে রয়েছে। শেষ অংশে রয়েছে কৃত্রিম উপগ্রহগুলো কি, মানুষ তাদের কি কারণে তৈরি করে বিভিন্ন কক্ষপথে পাঠায়, এবং সেই মহাকাশ
বিজ্ঞানে ভারতের অবদান কোথায় এবং সেখানে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় কী প্রভাব পড়ে কৃত্রিম উপগ্রহের কাজে সেই সংক্রান্ত আলোচনা রয়েছে এবং আমরা স্বাভাবিকভাবে কিছু অ্যাক্টিভিটি বা সক্রিয়তাও রেখেছি যাতে শিক্ষার্থীরা যা শিখলো তার ব্যবহার সে বা প্রয়োগ সে তৎক্ষণাৎই করতে পারে। এবার আমি আমাদের পঞ্চম শ্রেণীর ব্রিজ মেটেরিয়াল সম্বন্ধে অনিন্দিতা ম্যাডামকে অনুরোধ করব যাতে উনি কিছু আপনাদের আলোকপাত করেন। ধন্যবাদ ধীমান স্যার। এবার আমি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের জন্য নির্মিত ব্রিজ মেটেরিয়ালে যে যে বিষয়গুলির অন্তর্ভুক্তিকরণ ঘটেছে সেগুলোর নামগুলি উল্লেখ করব। প্রথমেই সেগুলি হল মানবদেহ, ভৌত পরিবেশ, মাটি, জল, জীববৈচিত্র্য, পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ এবং পরিবেশ ও উৎপাদন। এছাড়াও রয়েছে দুটি নমুনা প্রশ্নপত্র। আমি পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এবং পরিবেশ উৎপাদন এই দুটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করব। প্রথমেই আসি পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই বিষয়টির প্রসঙ্গে। আলোচনার শুরুতেই আমরা পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক মানচিত্র এখানে রেখেছি, যার সাহায্যে শিক্ষার্থীরা সহজেই তার নিজের রাজ্যের বিভিন্ন জেলাগুলি শনাক্ত করতে সমর্থ হবে। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ভূপ্রাকৃতিক বিভাগ সম্বন্ধে বিস্তারিত আলোচনা। এই আলোচনাও করা হয়েছে কিন্তু একটি ভূপ্রাকৃতিক মানচিত্রের সাহায্যে, যার ফলে শিক্ষার্থীরা সহজেই বিভিন্ন ধরনের ভূপ্রাকৃতিক বিভাগসমূহ শনাক্ত করতে সমর্থ হবে। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের ভূমিরূপের বর্ণনা দেওয়া হয়েছে সংক্ষিপ্তাকারে। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ভূমির ঢাল, ভূমিভাগের উচ্চতা, বিভিন্ন ধরনের নদী এবং স্বাভাবিক উদ্ভিদের বিস্তারিত বর্ণনা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন নদীর প্রবাহ পথ দেখানো হয়েছে পশ্চিমবঙ্গের নদী মানচিত্রের মধ্যে এবং এগুলি দেখানোর সময় তীর চিহ্ন ব্যবহার করা হয়েছে যাতে শিক্ষার্থী সহজেই ওই তীর চিহ্নের সাহায্যে যে কোনো অঞ্চলের ভূমির ঢাল অনুধাবন করতে সমর্থ হয়। এরপরে আমরা রেখেছি দক্ষিণবঙ্গের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে প্রাসঙ্গিক আলোচনা। সামগ্রিক বিষয়টি আলোচনার সঙ্গে সঙ্গে বিষয় সংক্রান্ত নানা ধরনের সক্রিয়তা শিক্ষার্থীর জন্য রাখা হয়েছে। এবার আসি আমার পরবর্তী বিষয়। পরবর্তী বিষয়ের নাম হলো পরিবেশ ও উৎপাদন। আপনারা এই ব্রিজ মেটেরিয়ালটি হাতে পেলে দেখবেন এই বিষয়ের শুরুতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের কৃষিকাজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। তদুপরি পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা কিভাবে বিভিন্ন অঞ্চলের কৃষি বৈচিত্র্যকে নিয়ন্ত্রণ করে তার একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে শিক্ষার্থীদের জন্য। এরপরে এসেছে কৃষিতে কীটনাশক এবং বিভিন্ন সারের প্রয়োগের প্রসঙ্গ। এরপর নানা ধরনের মাছের প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও মাছ ধরার নানা ধরনের সরঞ্জামের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। প্রাসঙ্গিকভাবেই উঠে এসেছে লুপ্তপ্রায় মাছের কথা। একই সঙ্গে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের জন্য কি কি উপায় অবলম্বন করা প্রয়োজন সে সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য রাখা হয়েছে বিস্তারিত আলোচনা। এবং এই সামগ্রিক বিষয়টি আলোচনার সঙ্গে সঙ্গে নানা ধরনের সক্রিয়তা এবং চিত্র ব্যবহার করা হয়েছে শিক্ষার্থীদের জন্য। এবার আমি রুদ্রনীল স্যারকে অনুরোধ করব পঞ্চম শ্রেণীর আরও কয়েকটি বিষয়ের উপর আলোকপাত করার জন্য। ধন্যবাদ অনিতা ম্যাডাম।
পঞ্চম শ্রেণীর যে দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করব সেগুলি হলো মানবদেহ এবং দ্বিতীয়টি হলো ভৌত পরিবেশ, মাটি, জল, জীববৈচিত্র্য। প্রথমেই আসি মানবদেহ অংশটিতে। মানবদেহ অংশটিতে আপনারা দেখবেন যে বিষয়টি শুরু হচ্ছে দেহের চামড়াকে বর্মের সঙ্গে তুলনার মধ্যে দিয়ে, এবং তারপরেই আছে চামড়ার বিভিন্ন কাজের কথা। চামড়ার বিভিন্ন কাজ আলোচনা যখন শেষ হচ্ছে সেখানে মেলানিনের প্রসঙ্গ এসেছে, এবং মানুষের গায়ের রং কেমন হবে তা নির্ধারণে মেলানিনের ভূমিকা স্থান পেয়েছে আলোচনায়। শুধু তাই নয়, ত্বকের ক্যান্সার রোধে মেলানিনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তার ব্যাখ্যাও আছে এই অংশে। ঠিক এর পরের অংশে চুল সংক্রান্ত কিছু প্রাথমিক ধারণা আলোচিত হয়েছে। এর অব্যবহিত পরেই আছে হাড় এবং হাড়ের জোর বা অস্থিসন্ধির কথা। এই অংশে মানুষের শরীরের কিছু গুরুত্বপূর্ণ হাড়ের নাম ও তাদের অবস্থান চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। এরপরে আছে সেটা হলো হাড়ের জোর বা অস্থিসন্ধি এবং পেশি কিভাবে বিভিন্ন কাজ করতে আমাদের সাহায্য করে সেই প্রসঙ্গ। এই বিষয়টির একদম শেষে আছে কিভাবে শিক্ষার্থীরা একটি সরল স্টেথোস্কোপ যন্ত্র তৈরি করতে পারে এবং ওই সরল স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে কিভাবে হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় তার বর্ণনা। বিষয়টি শেষ হচ্ছে হৃৎপিণ্ডের কাজ আলোচনার মাধ্যমে। আমি এর পরে যে বিষয়টিতে আসব সে বিষয়টির নাম হলো ভৌত পরিবেশ, মাটি, জল, জীববৈচিত্র্য। আপনারা ব্রিজ মেটেরিয়ালটি হাতে নিয়ে দেখবেন যে এই ভৌত পরিবেশ, মাটি, জল, জীববৈচিত্র্য এই বিষয়ের যাত্রা শুরু হচ্ছে মাটির স্বাভাবিক এবং অস্বাভাবিক উপাদান এই আলোচনার মাধ্যমে। মাটির স্বাভাবিক উপাদানে যেমন পাতার কুঁচি, পাপড়ি মানে ফুলের পাপড়ি, শামুকের ভাঙা খোলা, এগুলির কথা এসেছে। আবার অস্বাভাবিক উপাদান হিসেবে পেনের রিফিল, প্লাস্টিকের টুকরো বা ওষুধের মোড়ক, এইগুলির প্রসঙ্গ এসেছে। ঠিক এর পরের অংশেই আছে বিভিন্ন ধরনের যে মাটি, যেমন বেলে, এঁটেল বা দোআঁশ, তাদের যে বৈশিষ্ট্য, যেমন জল ধারণ ক্ষমতা ইত্যাদি সংক্রান্ত আলোচনা। মাটির সম্বন্ধে আলোচনার পরে মাটির উর্বরতার প্রসঙ্গটি এসেছে। মাটির উর্বরতার প্রাথমিক ধারণা ব্যাখ্যা করা হয়েছে এবং বিভিন্ন ধরনের ফসল যেমন ধান কিভাবে উৎপাদিত হয়, ধান চাষের যে ধাপগুলি সংক্ষেপে ব্যাখ্যা করা হয়েছে। এর পরের অংশে আছে আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার কথা এবং সেই সংক্রান্ত সক্রিয়তাও কিন্তু আছে ব্রিজ মেটেরিয়ালটিতে। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার কথা আলোচনার পরে এসেছে জল শোধনের বর্ণনা, অর্থাৎ কিভাবে জল পরিশোধন করা যায়। শুধু তাই নয়, বৃষ্টির জল এবং ভৌম জল, তাদের ব্যবহার এবং তাদের সংরক্ষণের প্রসঙ্গ কিন্তু আলোচিত হয়েছে। এরপরে একটি অন্য বিষয়ে অবতারণা করা হয়েছে এই ভৌত পরিবেশ, মাটি, জল, জীববৈচিত্র্য অংশটির মধ্যে, সেটি হলো জলাভূমি। এখানে জলাভূমির বর্ণনা দেওয়া হয়েছে, জলাভূমি কি বা জলাভূমির বর্ণনা প্রসঙ্গে জলাভূমির জীববৈচিত্র্যের কথা এসেছে, যেমন শিয়াল, বেজি, সাপ এবং অবশ্যই মাছ, তাদের কথা আছে। জলাভূমির আলোচনার শেষে যে বিষয়টি স্থান পেয়েছে সেটি হলো যে বিভিন্ন পশুদের আমরা পোষ মানাই তাদের কথা
এবং তাদের কাছ থেকে কি উপকার আমরা পাই সেই সংক্রান্ত আলোচনা। এরপরে এসেছে মেরুদণ্ডের কথা, অর্থাৎ মেরুদণ্ডের উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে কিভাবে প্রাণীদের শ্রেণীবিভাগ করা যায় তার প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে এই অংশে। আর এই বিষয়টি শেষ হচ্ছে স্থানীয় জীবদের হারিয়ে যাওয়ার আলোচনার মাধ্যমে এবং সেই প্রসঙ্গে সংরক্ষণ প্রচেষ্টা যে কতটা গুরুত্বপূর্ণ সেই বক্তব্য উঠে এসেছে আলোচনার মধ্যে দিয়ে। তাহলে এ তো গেল ভৌত পরিবেশ, মাটি জল জীববৈচিত্র্য এবং মানবদেহ সংক্রান্ত আলোচনা। আমি এবারে মাসুদ স্যারকে অনুরোধ করব যে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের ব্রিজ মেটেরিয়ালের আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমি পঞ্চম শ্রেণীর একটি বিষয় পরিবেশ ও সম্পদ নিয়ে আলোচনা করছি। এই টপিকটির মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাবটপিক আছে, যেমন স্মরণীয় যারা, দিবস পালন, কেউ যেন না যায় হারিয়ে, এই বিষয়গুলি। স্মরণীয় যারা এই সাবটপিকটিতে স্মরণীয় ব্যক্তিত্বদের কেন আমরা আজও স্মরণ করি, তাদের যাবতীয় কর্মকাণ্ডকে কেন আমরা এখনও মনে রেখেছি, সেই বিষয়গুলি শিক্ষার্থীরা জানবে। বিখ্যাত লেখক, কবি, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সমাজ ও ধর্ম সংস্কারক রাজা রামমোহন রায়, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, স্মরণীয় স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, এদের স্বাধীনতা সংগ্রামে অবদান সংক্ষিপ্ত আকারে এই অধ্যায়ে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও স্বাধীনতা সংগ্রামে নারীরা যে পিছিয়ে ছিলেন না, সেই বিষয়টি সম্পর্কে তারা জানবে প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা, এদের আলোচনা প্রসঙ্গে। এই বিষয়টির পরবর্তী যে গুরুত্বপূর্ণ সাবটপিক সেটি হলো দিবস পালন। এই বিষয়টি পড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, শিশু দিবস, অরণ্য সপ্তাহ, এই দিনগুলি বা সপ্তাহগুলি বা নির্দিষ্ট কোনো কর্মকাণ্ডকে কেন আমরা পালন করে থাকি সে বিষয়ে তারা জানবে। এই বিষয়টির শেষ গুরুত্বপূর্ণ সাবটপিকটি হলো কেউ যেন না হারিয়ে যায়। এই আলোচনায় উঠে এসেছে বিরসা মুন্ডা, সিধু মুর্মু, তিতুমিরের মতো ব্যক্তিত্বরা। তিতুমির বা বিরসা মুন্ডা বা সিধু মুর্মু এরা আদিবাসী এবং কৃষক সম্প্রদায়কে জোটবদ্ধ করেছিলেন। এই জোটবদ্ধতার মধ্য দিয়ে উঠে এসেছিল আন্দোলন এবং এই আন্দোলনগুলোই পরবর্তী ভবিষ্যৎ আন্দোলনকে পথ দেখিয়েছিল। এই সকল মানুষেরা হয়ে উঠেছিলেন পিছিয়ে পড়া মানুষের ভাষা এবং প্রান্তিক মানুষের প্রতিনিধি। ধন্যবাদ মাসুদ স্যার। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এই ব্রিজ মেটেরিয়ালগুলির যদি শিক্ষার্থীদের শিক্ষণে ঘাটতি পূরণ করতে সমর্থ হয় তবেই এই প্রয়াসটি সার্থক হবে। আপনাদের সহায়তা ছাড়া এই কাজ একেবারেই সম্ভব নয়। তাই
এই কাজে আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য। নমস্কার। নমস্কার।